কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুড়ে, যেখানে জীবিত সব চরিত্র। নমস্কার, আমি শুভ। বং ভুতুড়ে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আগের দিন শুনেছিলেন প্রেত ডামরি গল্পের প্রথম পর্ব। আগের দিন আপনারা শুনেছিলেন ধর্মপুর গ্রামে এক ক্ষমতালোভী তান্ত্রিক দেবী ডামরিকে তুষ্ট করতে এক সন্তান সম্ভবা নারীকে তার গর্ভের সন্তানসহ বলি দিতে উদ্যত হয়। কিন্তু দেবীর আবির্ভাবের পর দেবীর উগ্রমূর্তি দেখে ভয় পেয়ে উগ্ররূপকে শান্ত করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাচারটি করতে ভুলে যায় সে। ফলে সেই মহিলা পরিণত হয় এক ভয়ানক পিশাচিনীতে এবং গ্রামের অন্যান্য গর্ভবতী মহিলাদের হত্যা করতে থাকে সে। এহেন পরিস্থিতিতে নিজের চাকরি বাঁচাতে ধর্মপুরে নিজের গর্ভবতী স্ত্রী রেবাকে নিয়ে এসে উপস্থিত হয় অর্ধেন্দু। সঙ্গে আসে তার অ্যাসিস্ট্যান্ট অনিল। সেদিন রাতে রেবা সেই পিশাচিনীকে দেখতে পায় এবং অসুস্থ হয়ে পড়ে। শুনেছিলেন গল্পের এই অংশটুকু। আজকে শুনবেন গল্পের দ্বিতীয় পর্ব, ঠিক এর পর থেকে। শুনতে থাকুন। রেবার শরীরে এক উত্তেজনা সৃষ্টি হল। সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটি একটি নারীর। সে ক্রমে এগিয়ে আসছে রেবার দিকে। বৃষ্টির দাপট ভেদ করে এগিয়ে আসছে সে। রেবা, 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 শুনতে পাচ্ছ আমাকে? রেবা, রেবা। আরো কাছে, তারপর আরেকটু। এবার রেবার দৃষ্টি পড়ল তার উপরে। সে স্পষ্ট তাকিয়ে রয়েছে রেবার দিকে। বৃষ্টির দাপট ভেদ করে এসে দাঁড়িয়েছে জানালার একেবারে সামনে। সেই দৃশ্য, এ কি আদপেও কোনো দৃশ্য, নাকি স্বয়ং মৃত্যু এসে দাঁড়িয়েছে তার সামনে? রেবা দেখল এক নারী, যার পেটের নিচের অংশটা কেটে ঝুলছে। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে, আর সেই কাটা অংশের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা শিশুর মাথা, একটি সদ্যজাত শিশু। একটা পা এখনো ঢুকে রয়েছে সেই নারীর জঠরের ভেতর, আর শরীরের বাকি অংশটা পেটের বাইরে চলছে। শিশুটির শরীরের অর্ধেক অংশ নেই। সেই মহিলার ঘাড়ের অংশটি খুব লেখে নিয়েছে কি, সেখান থেকেও রক্ত বেরিয়ে আসছে, যা তার মুখ ভরিয়ে দিচ্ছে। রক্ত জটলা হয়ে নেমে আসছে, আর সেই মহিলাটি যেন পরম আনন্দে ফেটে পড়ছে। কষ্ট? কষ্ট কি? কোনো কষ্ট নেই। এই যে দেখ না, আমার সব কষ্টের নিবারণ হয়ে গেছে। তোকেও আমি কষ্ট পেতে দেব না বাবা, কিন্তু প্রথমে একটু তো কষ্ট হবে। একটু নয়, অনেক অনেক বেশি কষ্ট হবে। পেটটাকে ছিঁড়ে ফালা ফালা করে দিলে কেমন লাগে জানিস রে বা? ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। উঠে থাকা শিশুটির পা দুটো ধরে হের হের করে টেনে বাইরে আনলে তার আর্তনাদের শব্দ কানে বাজতে থাকে। সে তো কথা বলতে পারে না, একজন মা শুনতে পায় সেই ডাক। রেবা শুনতে পেল এক শিশুর আর্ত চিৎকার। সে যেন রেবার কানের কাছে এসে কেঁদে বলছে, মা, মা, আমার কষ্ট হচ্ছে। মা, মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও। আর সহ্য করতে পারল না রেবা, কানে আঙুল দিল। কিন্তু সেই মৃত্যুর বিভীষিকা তখনও বলে চলল। কিরে রে বা, শুনতে পেলি সেই আর্তনাদ? শুনতে পেলি? হ্যাঁ, এবার তোর পালা। হ্যাঁ, তোর পালা। রেবা জানলার কপাট দুটিকে গায়ের যত জোর আছে তা দিয়ে বন্ধ করার চেষ্টা করতে থাকলো। সে বলতে লাগলো, না 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 না, কিছুতেই না, না 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 না। সে দেখতে পেল পিশাচটির পেটের ওই কাটা অংশ থেকে একটা নোকওয়ালা হাত এগিয়ে আসছে তার দিকে। পেট চিড়ে বেরিয়ে আসছে সেটি। রক্তমাখা হাতটি ধরতে আসছে রেবাকে, তাকে শেষ করে ফেলতে এগিয়ে আসছে সেই হাত। রেবা চিৎকার করে উঠল, না, অর্ধেন্দু, অর্ধেন্দু, না। চোখ মেলে তাকালো রেবা।
সাথে সাথে আবারও চিৎকার করে উঠল, না 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 না, আমাকে আমাকে মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না, মেরো না। এমন সময় পাশ থেকে অর্ধেন্দু তাকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে বলল, এই তো রেবা, রেবা, আমি তো তোমার কাছেই রয়েছি। এই দেখো, দেখো আমার দিকে, এই যে এই যে এই যে দেখো, আমি কোথাও যাইনি। এই তো একদম কাছেই বসে আছি তোমার, কিচ্ছু হয়নি তোমার। রেবা, রেবা, শান্ত হও, শান্ত হও, আমার দিকে একবার তাকাও। রেবা, রেবা, তাকাও আমার দিকে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, আমি এখানে বসে আছি, তোমার একেবারে কাছে বসে আছি আমি। রেবা শক্ত করে অর্ধেন্দুর জামাটা টেনে ধরল, তার বুকের মধ্যে আরো কিছুটা সেঁধিয়ে গেল। ভয়তে ঠক ঠক করে কাঁপতে লাগলো। একটি হাত নিজের পেটের ওপরে রেখে দেখল সবকিছু স্বাভাবিক আছে কিনা। আমাদের বাচ্চাটা, অর্ধেন্দু, আমাদের বাচ্চাটা। এই তো রেবা, এই তো দেখো, সবকিছু ঠিক আছে, কিচ্ছু হয়নি তোমার, সব ঠিক আছে তো। এবার শান্ত হও, শান্ত হও, আমার দিকে তাকাও। এবারে নিজের মনের ভয়টা ঝেড়ে ফেলে রেবা তাকালো অর্ধেন্দুর দিকে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অর্ধেন্দু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, সেই কোমল দৃষ্টি যার মধ্যে হিংসার লেশমাত্র নেই, সেই শান্ত মায়াময় দৃষ্টি যার প্রেমে পড়েছিল রেবা। রেবার সম্বিত ধীরে ধীরে ফিরে এলো। আমি আমি কোথায়? আমি তো আমি তো ওই যে ওই যে জানলাটা, ওটার বাইরে সে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ছিল। অর্ধেন্দু, অর্ধেন্দু, আমি সত্যি বলছি, সে ছিল। সে সে আমাদের বাচ্চাকে নিতে আসবে, জানো? বিশ্বাস করো আমার কথা, সে নিতে আসবে, আসবেই, আসবেই। আমি আমি জানি, আমি জানি। অর্ধেন্দু রেবাকে সামলাতে থাকলো। কে কে নিতে আসবে? রেবা, কি সব বলে চলেছ? কেউ নেই রেবা। এই দেখো, ভালো করে একটু তাকিয়ে দেখো, বাইরে আলো ফুটেছে, সকাল হয়ে গেছে। তুমি বোধহয় স্বপ্ন দেখছিলে রেবা। রেবা, কি গো, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? না না, ওটা কোনোদিনও স্বপ্ন হতে পারে না। আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি আমি। এটা এটা কেবল আমার মনের ভুল হতে পারে না অর্ধেন্দু, বিশ্বাস করো, এটা কিছুতেই হতে পারে না। ওই ওই লাল রক্তমাখা হাতটা আমার দিকে এগিয়ে আসছিল, আমার 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 গলার কাছে এগিয়ে আসছিল। আমি আমি পারলাম না সহ্য করতে, খুব জোরে চিৎকার করে উঠলাম, আর আর ব্যাস, সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে গেল। চোখের সামনেটা একেবারে অন্ধকার হয়ে গেল, ঢেকে গেল সবকিছু ওই গহীন অন্ধকারের ভেতরে। উফ উফ, সেই নৃশংসতা আর আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। অর্ধেন্দু রেবাকে আস্তে আস্তে শুইয়ে দিল। এরপর আলতো করে রেবার কপাল স্পর্শ করলো, হাত বুলিয়ে দিতে লাগলো। এই তো আমি আছি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। নাও, একটু ঘুমানোর চেষ্টা করো তো। আমি আছি, বললাম তো, তোমার পাশেই আছি, এখান থেকে কোথাও যাব না, কোথাও না। রেবা অর্ধেন্দুর হাতটা শক্ত করে ধরে রইল, তারপর ধীরে ধীরে তলিয়ে গেল ঘুমের দেশে। নিশ্চিন্তে চোখের পাতাটা বন্ধ করতে পারল সে। রেবা ঘুমিয়ে পড়লে অর্ধেন্দু উঠে দাঁড়ালো, ঘরের দরজাটা আলতো করে ভেজিয়ে দিল। বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরালো সে। কি ব্যাপার বাচ্চা, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? হঠাৎ করেই বৃদ্ধার গলার স্বর কানে যেতেই অর্ধেন্দুর হাত থেকে সিগারেটটা নিচে পড়ে গেল। সে তাড়াতাড়ি করে পা দিয়ে সিগারেটের আগুনটা নেভানোর চেষ্টা করতে লাগলো। বৃদ্ধা আবারও জিজ্ঞাসা করলেন, বাচ্চা, ও বাচ্চা, তোমার কি হয়েছে? আমাকে বলতে পারো?
অর্ধেন্দু কোনো মতে সিগারেটের আগুনটা সামলে নিয়ে পিছনের দিকে ফিরে তাকালো। দেখল বৃদ্ধা মহিলাটি এসে দাঁড়িয়েছেন। না, তেমন কিছু নয়। আসলে রেবা, মানে আমার স্ত্রী। বৃদ্ধা আবারও বলে উঠলেন, আর কি হয়েছে? সে কি অসুস্থ হয়ে পড়েছে নাকি? আজ সকালে তোমাদেরকে খুব অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে বলে মনে হলো। আরে কি চুপ করে রইলে যে? বৃদ্ধার মুখের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল অর্ধেন্দু। এরপর বলে উঠল, না মানে মানে কিছু না। আচ্ছা, আপনি এসব জানলেন কি করে? আরে বাবা, একই বাড়িতে থাকি, দরজার বাইরে থেকেও তো আওয়াজ পাওয়া যায়। সব কথা শুনতে পাইনি, তবে মনে হলো তোমরা কোনো একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তা করছো। যদি মনে করো আমায় বলতে পারো, আমি তো তোমার মায়েরই মতো। বৃদ্ধার হাতটা শক্ত করে চেপে ধরল অর্ধেন্দু। মা কথাটা শুনতেই তার চোখটা ছলছল করে উঠল। এসো বাচ্চা, এদিকে এসো, বসো। এ নাও, একটু একটু জল খাও। কি হয়েছে বলো তো আমাকে, আমি শুনবো, বলো। জানেন মাসিমা, গতকাল রাতে আমি ঘুমিয়ে পড়ার পর নিশ্চয়ই সাংঘাতিক কিছু একটা ঘটেছিল। সকালে যখন আমার ঘুম ভাঙলো, মানে ভোরের দিকে, তখনও সূর্যের আলো ফোটেনি। দেখি রেবা, মানে আমার স্ত্রী, খাটের সামনে জানলায় অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল। জানলাটা হাট করে খোলা। এরকম অবস্থায় ওকে আগে কখনো দেখিনি। মাটিতে পড়েছিল ওর শরীরটা, কি যেন একটা বিড়বিড় করে চলেছে। আমি সামনে ঝুঁকে পড়ে কতবার ডাকলাম, রেবা, এই রেবা, শুনতে পাচ্ছ আমার কথা? রেবা, রেবা। কিন্তু না, কোনো জবাব এলো না। সে বিড়বিড় করেই চলল। আমি তাড়াতাড়ি করে রেবাকে খাটে তুলে শুইয়ে দিলাম। ওর চোখে মুখে জলের ছিটা দিলাম। দেখলাম তখনও ওর জ্ঞান ফেরেনি। আমি আবারও ডাকলাম, রেবা, রেবা, শুনতে পাচ্ছ? রেবা, রেবা। ঠিক সেই সময় রেবা উঠে বসল, আমার চোখের দিকে তাকালো। দেখলাম ওর চোখের মনি দুটো একেবারে লাল টকটক করছে, জবা ফুলের মতো লাল হয়ে গেছে দুটো মনি। রেবার মুখে এক বিভৎস হাসি। তারপরেই আবার অচেতন হয়ে আমার বুকের উপর আছড়ে পড়ল। আর কোনো কথা নেই। আমি ওকে আবারও শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এরপরে অনেকটা সময় পেরিয়ে গেল। বাইরে সূর্য উঠেছে দেখলাম। জানলা দিয়ে সূর্যের আলোটা রেবার মুখের ওপর এসে পড়েছে। রেবার হুঁশ এলো। সে আমাকে জড়িয়ে ধরে বলল, সে সে আসছে, সে আসছে আমাদের বাচ্চাটাকে নিয়ে যেতে। ও নিয়ে যাবেই অর্ধেন্দু, ও নিয়ে যাবেই। এরকম কিছু কথা বলতে বলতে চুপ করে গেল। দেখলাম ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিছু তো একটা গন্ডগোল হয়েছে মাসিমা, কিছু তো একটা অবশ্যই ঘটেছে। এটা কোনো সাধারণ ব্যাপার হতে পারে না। এতকাল ধরে আমি রেবার পাশেই শুয়ে এসেছি, তার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করেছি, কিন্তু কালকের ওই ঘটনাটা আমি কিছুতেই ভুলতে পারছি না, মন থেকে সরাতেই পারছি না। আমি দেখুন, আমি সাধারণত এইসব ব্যাপার নিয়ে একেবারেই চিন্তা করি না। ওকে আমি কোনোভাবে বুঝিয়েছি যে ও স্বপ্ন দেখছে, কিন্তু বিশ্বাস করুন, আমার একবারও মনে হচ্ছে না এটা স্বপ্ন। পরিষ্কার মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। আমি হয়তো ঘুমের ঘরে বিষয়টা টের পাইনি, কিন্তু কিছু তো একটা ঘটেছেই। সেটা কি? সেটা কি? অর্ধেন্দুর চিন্তা গভীর থেকে আরো গভীরতর হতে শুরু করল। বৃদ্ধা মহিলাটি অর্ধেন্দুর কাঁধে হাত রেখে বললেন, আমি গতকাল রাতেই তোমাদের বলেছিলাম এখান থেকে চলে যেতে। এই জায়গাটা একেবারে ভালো নয়, বিশেষ করে পোয়াতি মেয়ে মানুষের পক্ষে তো নয়ই।
তোমরা তো আমার কথা শুনলে না, এখন কি করবে? ঈশ্বর তোমাদের রক্ষা করুক। তবে নিজে সাবধানে রেখো নিজের স্ত্রীকে, কারণ সে যা দেখেছে সেটা শুধু স্বপ্ন কিংবা বিকার, এটা ভেবে একেবারে ভুল করো না। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর পিছনে অনেক ইতিহাস আছে, আর সেই কালো রহস্যের বীজ সব কিছুকে গিলে ফেলতে পারে। আমার কথা শোনো, সবটা শেষ হওয়ার আগে এখান থেকে চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। বৃদ্ধার মুখে এই কথা শুনে অর্ধেন্দু চমকে উঠল। তার শির দাঁড়াবে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে লাগলো। কি কি সেই ব্যাপার? কোন ব্যাপারের কথা বলতে চাইছেন আপনি? কি হলো, কি হলো? থেমে গেলেন কেন? বলবেন তো কি হলো? চুপ করে গেলেন কেন আপনি? কি হয়েছে? কি বলুন। অর্ধেন্দুর কথার জবাব দিতে যাবে বৃদ্ধা, এমন সময় অনিলবাবু এসে দাঁড়ালেন সেখানে। ব্যাস, শুরু করে দিয়েছেন তো? হ্যাঁ, আবারও সেই এক জিনিস। আমি আপনাকে নিষেধ করেছিলাম না অর্ধেন্দুর সাথে কথা বলতে? এমন সময় অনিলবাবু এসে দাঁড়ালেন সেখানে। অনিল বাবু, কি হচ্ছেটা কি? উনি আমার মাতৃস্থানীয়া, আমার সাথে ঠিক করে কথা বলুন। উনি কেন শুধু 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 আমার সাথে খারাপ ব্যবহার করতে যাবেন কেন? উনি আমাকে ফুসমন্ত্র দিতে যাবেন কেন? এভাবে কেউ কথা বলে? অনিলবাবু অর্ধেন্দুর হাতটা টেনে তাকে দূরে সরিয়ে নিয়ে এলেন। একবার নজরটা বৃদ্ধার দিকে ঘুরিয়ে দেখে নিলেন সবকিছু স্বাভাবিক রয়েছে কিনা। এরপর বললেন, আমি যা বলছি ঠিকই বলছি। এই বৃদ্ধা আপনাকে বশ করতে চাইছে, নিজের কোনো উদ্দেশ্য সাধনের জন্যই সে এই সব করছে। আমার কথা শুনুন, তেমনটা হলে চলুন আমরা অন্যত্র কোথাও গিয়ে উঠি। এই মহিলাকে আমার একেবারেই সুবিধার মনে হয় না। কালকে থেকে জানি না কেন সন্দেহ হচ্ছে। আপনার স্ত্রীর দিকে যেভাবে তাকিয়েছিল যেন গিলে খেতে আসছে। না না, আর আজকে এসব। আমি দূরে দাঁড়িয়ে আপনাদের কথোপকথন শুনেছি, মাফ করবেন। তবে বড়বাবু আপনাকে কড়াভাবে বলে দিয়েছেন আপনাদের যেন কারো কোনো ক্ষতি না হয়। এমনিতেই গ্রামের পরিবেশ ঠিক নেই, অহরহ এখানে কেউ না কেউ নিখোঁজ হচ্ছে, তারপরে আবার মৃত্যুর ঘটনা। এসব একেবারে জগা খিচুড়ি পাকিয়ে রেখেছে। এই অবস্থায় একটা রাতের মধ্যে এত কিছু ঘটে যাওয়া, না না, এটা কোনো সাধারণ ব্যাপার হতে পারে না। কিছুতেই না, এখান থেকে অন্য কোথাও গিয়ে উঠতে হবে, হবেই। আরে বাবা, সেফটির ব্যাপার আছে তো, আগে তো সেফটি তারপরে কাজ। কি? এমন সময় রেবা এসে দাঁড়ালো সেখানে। সেফটি কেন? আমরা কি এখানে সেফ নেই অনিলবাবু? সঙ্গে সঙ্গে অনিলবাবুর চোখ গেল রেবার দিকে। ওই দেখো, আপনি উঠে পড়েছেন বৌদি, আপনার ব্যাপারেই কথা হচ্ছিল। তারপর অনিলবাবুর চোখ গেল অর্ধেন্দুর দিকে। না মানে আপনার ব্যাপারে বলতে, আপনি ঠিক করে ঘুমোতে পারেননি সে কথাই বলছিলেন অর্ধেন্দুবাবু। ওই বিষয়েই আমাদের আলোচনা হচ্ছিল। রেবা অনিলবাবুর কথাগুলোর কোনো জবাব দিল না। সোজা অর্ধেন্দুর দিকে এগিয়ে এসে বললেন, অর্ধেন্দু, আমার মাথাটা না ধরে রয়েছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথার ভেতরে। মাথার দুটো রোগ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। অর্ধেন্দু সঙ্গে সঙ্গে এগিয়ে গেল তার দিকে। রেবাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার তো এমনিতেই মাইগ্রেনের সমস্যা রয়েছে রেবা, এত ভেবো না। আমি তোমাকে ওষুধ দিচ্ছি, ওষুধ তো রয়েছেই। এছাড়া প্রেগনেন্সির সময় নানান রকমের সিমটমস হয়, সব কিছু নিয়ে ভাবতে গেলে নিজে আরও অস্থির হয়ে পড়বে। তাই এত কিছু নিয়ে ভেবো না। এসো, চলো আমরা ভেতরে যাই। এই তো আমি তোমার কাছেই রয়েছি, বসছি তোমার পাশে আমি, আসো। অর্ধেন্দু ঘরের দরজাটা ভেতর থেকে ভেজিয়ে দেয়, তাকে ওষুধ খাইয়ে দিয়ে শুইয়ে দেয়। এরপর নিজের স্ত্রীর মাথায় হাত বোলাতে থাকে। বৃদ্ধা মহিলাটি অনিলবাবুকে উদ্দেশ্য করে বললেন, আপনারা শহরের লোক, এসব কথাই যে বিশ্বাস করেন না সেটা ভালোভাবেই জানি। তবে সব কিছু এত সহজ ভেবে উড়িয়ে দেবেন না। আমি আমার স্বামীকে কয়েক মাস আগে হারিয়েছি তো। ওই যে চিলেকোটা, ওই চিলেকোটার উপরে একটা লোহার শিক আছে, সেই শিকেই গেঁথে ছিল ওর শরীরটা।
মুখটা কেউ যেন বরফ করে দিয়েছিল, চুইয়ে চুইয়ে রক্ত পড়ছিল নিচে। নিজের চোখে দেখেছিলাম। আজও আজও মনে পড়ে ওই অন্য সংসদ দেশের কথা, ভাবলেই কাঁথা শিউরে ওঠে। কে মেরেছিল তা কেউ জানে না, কেউ বোঝে না। আপনি থামবেন কি দয়া করে? আপনি তো দেখছি আমাদের কাজটাও শান্তিতে করতে দেবেন না। আপনার স্বামীর অনেক শত্রু থাকতেই পারে, আর এই সব গ্রামগঞ্জে অশিক্ষিত মানুষের ভিড় এমনিতেই বেশি। কে যে কার সর্বনাশ কিভাবে করতে পারে কেউ জানে না। আর এখানে তো কোনো পুলিশ স্টেশনও নেই, তাই সহজেই মানুষকে বিশেষ করে ফেলা সম্ভব। শহর কলকাতা হলে এতক্ষণে আপনার স্বামীকে জেল খাটতে হতো, বুঝলেন? বৃদ্ধা মহিলাটি এবার রক্তচক্ষু নিয়ে তাকালেন অনিলবাবুর দিকে। কি ভাবছেন বলুন তো? আমি মজা করছি? বুঝবেন, আপনারাও বুঝবেন, সবটা বুঝবেন। এখনো সময় আছে। ভালোই ভালোই ওই পোহাতি মানুষটাকে নিয়ে এখান থেকে চলে যান। ও কিন্তু ওর বাচ্চাটাকে নিতে আসবে, ও জানেই এসেছিল। কালকে রাতে রেবা যা দেখেছে সেটা ভুল নয়, এক বিন্দু ভুল নয়। বাঁচতে চান তো চলে যান, চলে যান এখান থেকে। অনিলবাবুকে কিছু বলার সুযোগ না দিয়েই চোখের সামনে থেকে চলে গেলেন বৃদ্ধা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে খাটিয়ার ওপর বসে পড়লেন অনিলবাবু। হাঁ করে বাইরের দিকে তাকিয়ে রইলেন আর বারবার বৃদ্ধার বলা কথাগুলো স্মরণ করতে লাগলেন। কি ভাবছেনটা কি বলুন তো? আমি আর কি করছি? বুঝবেন, আপনারাও বুঝবেন। পোহাতি মানুষটাকে নিয়ে চলে যেতে বলছি তো, শুনছেন না? কালকে রাতে রেবা যা দেখেছে সেটা ভুল নয়, আমি বলছি তো, এক বিন্দু ভুল নয়। ওই বাচ্চাটাকে নিতে আসছে। বাঁচতে চান তো চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। পিঠের ওপর একটা আলগা হাতের স্পর্শ অনুভব করতেই সম্বিত ফিরে এলো অনিলবাবুর। কি হলো আপনার আবার? এখানে এইভাবে বসে থাকলেই কি চলবে? তাড়াতাড়ি কাজ সেরে যত শীঘ্রই সম্ভব আমাদের কলকাতার দিকে রওনা হয়ে যেতেই হবে। এবার শারীরিক অবস্থা একেবারেই ঠিক লাগছে না। আপনি বরং যেটুকু পারেন কাজ গুছিয়ে ফেলুন, ওতেই হবে। তারপরে কলকাতায় ফিরে আমি না হয় বড় সাহেবকে সবটা গুছিয়ে বলবো। আর এখানে থাকাটা ঠিক লাগছে না আমার, একেবারেই না। অর্ধেন্দুর মুখে এই কথাগুলো শুনে অনিলবাবু বললেন, বেশ, আমি যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা করছি। ছবিগুলো তুলে আনছি যে কটা পারি। আর আপনিও চলুন আমার সাথে। যদি কিছু নোট করতে হয় নোট করে নিন, কাজটাও তো গোছাতে হবে। একেবারেই যদি খালি হাতে ফিরি তখন তো চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আপনি বা আমি যা অনুভব করছি সেটাকে বড় সাহেবের কাছে আজগুবি বলেই মনে হবে। উনি তো প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করতে চান না। আর এসবের প্রমাণ এই মুহূর্তে আমাদের কারোর কাছেই নেই। কালকের ঘটনাটা শুধুই কোনো ঘটনা নাকি এর ভেতরে কোনো কঠিন রহস্য লুকিয়ে রয়েছে সেটা ক্রমশ প্রকাশ্যে আসবে। আপাতত আমাদের ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হবে, এছাড়া আর তো কোনো গতি নেই স্যার। অর্ধেন্দু অনিলবাবুর কথাগুলো মন দিয়ে শুনল। এরপর ওই বৃদ্ধাকে ডেকে বলল, মাসিমা, আমি অনিলবাবুকে নিয়ে গ্রামটা পরিদর্শনে বেরোচ্ছি। একটু কাজ আছেই বলতে পারেন। কাজটা সেরে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাওয়ার চেষ্টা করব। আমার স্ত্রী একা রয়েছে, ওর শরীরটা একেবারেই ভালো নয়। ওকে একটু দেখবেন। হ্যাঁ, আমি দুপুরের আগেই ফিরে আসব। ওকে কিছু খাওয়াতে যাবেন না, আমি ফিরে এসে ওকে জিজ্ঞাসা করে খাবারের বন্দোবস্ত করব। হ্যাঁ। বৃদ্ধা ঘাড় নাড়লেন। এই বলেই অর্ধেন্দু অনিলবাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। কিছু দূরে যেতেই গ্রামের আসল চেহারাটা চোখে পড়ল। গ্রামটা যেন নিঃসঙ্গই হয়ে পড়েছিল। লোকজন খুব একটা বেশি নেই বললেই চলে। অর্ধেন্দু অনিলবাবুকে উদ্দেশ্য করে বলল, গ্রামটির এমন অবস্থা কিভাবে হলো বলুন তো?
সব তো ঠিকই ছিল। আমরা কাল যখন এখানে এলাম তখন অবশ্য রাত ছিল, কিন্তু এখন তো দিনের বেলা, তবুও এমন অবস্থা। অনিলবাবুও বিষয়টা আন্দাজ করতে পারলেন না। তিনি বেশ কয়েকটি ছবি তুলে নিলেন, এরপর বললেন, আমাদের এসব নিয়ে ভেবে কি কাজ স্যার? আমরা এখানে রিপোর্টার হিসেবে এসেছি। এখানকার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে বাড়ি ফিরে যেতে হবে, ব্যাস। অনিলবাবুর মুখে এই কথা শুনে মৃদু হাসল অর্ধেন্দু। এরপর বলল, আচ্ছা, এখানে একটা বড় নদী রয়েছে শুনেছিলাম। কাউকে তো দেখছি না যে নদীর দিকে যাবার রাস্তার কথা জিজ্ঞেস করতে পারি। এমন সময় একটি অল্প বয়সী মহিলাকে নজরে পড়ল অর্ধেন্দুর। ওই যে ওই যে ওই যে ওই দিকে কি একজন আসছে, ওনার ছবিটা নেই? অর্ধেন্দুর কথায় ছবিটি ক্লিক করলেন অনিলবাবু। ততক্ষণে ওই মহিলাটি এসে পৌঁছেছে ঠিক তাদের সামনে। এরপর অর্ধেন্দু তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, শুনছেন, আসলে আমরা এখানে কয়েকদিনের অতিথি হয়ে এসেছি। আচ্ছা, এখানকার এমন অবস্থা কেন? সবকিছু শুনশান, লোকজন থাকে না নাকি? মেয়েটি অর্ধেন্দু আর অনিলবাবুকে এমনভাবে দেখতে শুরু করলো যেন তারা কিছুই বোঝেনি, অথবা বুঝেও অভিনয় করছে। এরপর বলল, গ্রামের নাম ধর্মপুর, কিন্তু এখানে ধর্মের চেয়ে অধর্মের কাজই বেশি হয়েছে। সেই কারণেই তো গ্রামের এই অবস্থা। যে গ্রামে পাপীদের বাস, সেই স্থান তো শুনশান হবেই। আচ্ছা, বলতে পারেন নদীর তটে যাওয়ার রাস্তা কোনটা? আমরা একটু ওদিকটা ঘুরে দেখতে চাই। ওইদিকে, ওইদিকেই তো রয়েছে সেই শ্মশান, ওই যেখানে। কথাটা বলেই থেমে গেল। এরপর আবার তাদের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, ওই দিকে যাবেন? ওই দিকে কিন্তু দিনের বেলাতেও কেউ যাওয়ার সাহস পায় না। গ্রামটা শুনশান হয়েছে তো ওই স্থানটাকে কেন্দ্র করেই। এমনটা মনে করা হয় সেখানে তার আত্মা আজও বিচরণ করে বেড়ায়, ওই নদীর তটেই। এই বলেই মেয়েটি হনহন করে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে হেঁটে চলে গেল। অর্ধেন্দু অনিলবাবুকে উদ্দেশ্য করে বলল, চলুন তো দেখি সামনে আর কাউকে পাই কিনা। সব ভুলস্টুকিদের আড্ডাখানা এই গ্রাম। যা দেখছি তাতে করে এমনটাই তো মনে হচ্ছে আমার। এই বলেই তারা একসাথে এগোতে থাকলেন। এমন সময় অর্ধেন্দুর নজরে পড়ল একটি নদী। সে বলে উঠল, ওই দেখুন সামনেই তো নদীর তটে যাওয়ার রাস্তা। ওই দেখুন সামনেই তো নদীর তটে যাওয়ার রাস্তা। আর আপনি একে ওকে জিজ্ঞাসা করে যাচ্ছিলেন। আরে বাবা, এই কারণেই বলি নিজের ওপরে একটু বিশ্বাস রাখা উচিত। আর আপনি কিনা সেটা বাদে সব কিছু করে যান। অফিসেও এই কারণে আপনাকে বকা খেতে হয়। কি ঠিক বলিনি? অনিলবাবু কোনো মন্তব্য করতে পারলেন না। তিনি এগিয়ে চললেন ওই রাস্তাটি ধরে। এরপর তারা দুজনে এসে পৌঁছালেন নদীর পাড়ে। নদীটির দিকে তাকাতেই অর্ধেন্দুর বুকটা জড়িয়ে গেল। কি সুন্দর বাতাস বইছে, কত শান্তি এখানে। ও কি ভালোই না লাগছে। নিন, এখানকার পরিবেশের কয়েকটা ছবি ক্যাপচার করে ফেলুন তো দেখি। অনিলবাবু ছবি তুলতে লাগলেন, কিন্তু ছবি নিতে নিতে কেঁপে উঠলেন। সামনেই দাঁড়িয়ে রেবা। এ কি, আপনি আপনি এখানে কি করছেন? আপনি এখানে এলেনই বা কিভাবে? রেবা হাসল, এরপর বলল, আপনাকে আমার খুব ভালো লাগে অনিলবাবু, বরাবরই ভালো লাগে। আমি এই কথাটা অনেকদিন আগেই বলবো ভেবেছিলাম, কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। বুঝতেই তো পারেন আমি একজন বিবাহিতা। অনিলবাবু ঢোক গিলতে শুরু করলেন। অর্ধেন্দু তখন অন্য দিকটা ভ্রমণে ব্যস্ত। অনিলবাবু কিছু বলতেও পারলেন না, কেবল শুনে চললেন। আপনি আমাকে বিয়ে করবেন অনিলবাবু? আমরা অন্য কোথাও চলে যাব। এই সন্তানকে না হয় অর্ধেন্দুকে দিয়ে চলে যাব, আর তা না হলে। অনিলবাবু আবারও ঢোক গিললেন। তা না হলে মানে? তা না হলে একে শেষ করে ফেলবো। আপনি যদি বলেন আমি এই সন্তানকে, এই পাপকে এক্ষুনি শেষ করে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। অনিলবাবু কিছুই আন্দাজ করতে পারলেন না, কেবল এগিয়ে চললেন।
না না, এটা করবেন না, এটা ঠিক নয়। আমার কথাটা শুনুন ম্যাডাম, আপনি অসুস্থ। কি বলছেন, কি করছেন? আপনি এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। ওদিকে যাবেন না ম্যাডাম, গভীরে যাচ্ছেন আপনি। নদীর জলে এই সময় নামা একেবারেই উচিত নয়। শুনুন ম্যাডাম, আমার কথাটা শুনুন। রেবা অনিলবাবুর দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতে লাগলো, মুখে কোনো জবাব দিল না। রেবাকে বাঁচানোর তাগিদে অনিলবাবু সেদিকেই ধাবিত হলেন। অর্ধেন্দুকে কিছুই জানাতেও পারলেন না। বেশ অনেকটা এগিয়ে আসবার পরে দেখলেন তিনি গলা জলে দাঁড়িয়ে। তখনও রেবা এগিয়ে চলেছে। এ কি করে সম্ভব? মেয়েটা এগিয়ে চলেছে অথচ ডুবে যাচ্ছে না কেন? যেখানে আমারই এক গলা জল, সেখানে এই মেয়েটার কোমরের নিচে জল আসে কি করে? আর মেয়েটা জলের ভেতরেও ডুবে তো যাচ্ছে না, মনে হচ্ছে যেন হাওয়ায় ভেসে রয়েছে, মনে হচ্ছে যেন ভেসে রয়েছে। ওর পা দুটো জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এমন এও কি সম্ভব নাকি? দিনের আলোতেও কি আমি চোখে ভুল দেখছি কি নাকি? না না, এমনটা কিছুতেই হতে পারে না। কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আবারও সেই একই দৃশ্য। এবারে কিছুটা এগোনোর পরেই রেবা ফিরল অনিলবাবুর দিকে, কিন্তু তার শরীরটা ফিরল না, ফিরল কেবল মাথাটা। অনিলবাবু দেখলেন রেবার ঘাড়টাকে কেউ যেন মুটকে দিয়েছে। একটা জলজ্যান্ত মেয়ে কিভাবে নিজের ঘাড়টাকে উল্টে দিতে পারে? খিলখিলিয়ে হাসতে থাকলো রেবা। কি হলো, ভয় পেলেন নাকি? হ্যাঁ, ও মা, এতে আবার ভয় পাওয়ার কি আছে শুনি? এবারে তার শরীরটাও ঘুরল অনিলবাবুর দিকে। অনিলবাবু দেখলেন রেবার পেটের কাছটা ফাঁপছে, আরো বড় হচ্ছে রেবার পেট, যেন বাচ্চাটা তার পেটের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে। অনিলবাবুর শরীর অস্থির হতে শুরু করল। ও বাইরে আসতে চাইছে, ও যে জন্ম পেতে চাইছে, পৃথিবীর আলো দেখতে চাইছে। এতে ওর অপরাধ কোথায়? তাই ওকে আমি বার করব। অনিলবাবুর মুখ থেকে শব্দ বেরোতে চাইল না। তিনি ঠকঠক করে কাঁপতে শুরু করলেন। তিনি দেখলেন রেবার হাতে গজিয়েছে ধারালো নখ। সেই নখ দিয়েই নিজের পেটকে ফেঁপে ফেলছে সে, দুভাগে ছিন্ন করে ফেলছে সে নিজের পেটটাকে। আর সেখান থেকে বেরিয়ে আসছে তার সন্তান। প্রথমে একটা পা, তারপরে একটা হাত, আর তারপরেই মাথাটা। কিন্তু ওকে পৃথিবীর আলো দেখাতে চাইলেও ওর নিয়তিতে তো মৃত্যু লেখা আছে। ওকে তো এবারে মরতে হবে। এ কথা বলতে বলতেই ওই বাচ্চাটির ডান হাত ও বাম পাটিকে নিজের হাতে ছিঁড়ে নিল রেবা। এরপর সেটিকে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে চিবোতে শুরু করলো। পেটের মাঝের ওই ফাঁপা অংশটি থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। সেই রক্ত ছিটে গেল অনিলবাবুর চোখে মুখেও। রেবার মুখটাও রক্তে লাল হয়ে গেল। খিলখিলিয়ে হাসতে শুরু করলো সে। অনিলবাবু দেখলেন প্রকৃতি বিরূপ আকার ধারণ করতে শুরু করেছে। পরিষ্কার আকাশে কালো মেঘের সারি জড়ো হয়েছে। খিলখিলিয়ে হেসে চলেছে ওই পিশাচি। কি শান্তি, কত তৃপ্তি! রক্ত মাংস চিবিয়ে খাওয়ার মজাই আলাদা। কি হলো? নিন নিন, আপনিও নিন, আপনিও খান। খান বলছি, খান। এই বলতে বলতে সেই পিশাচি এগিয়ে আসতে শুরু করলো অনিলবাবুর দিকে। অনিলবাবু নিজের অজান্তেই নদীর অনেকটা গভীরে চলে এসেছিলেন। তিনি আর পিছিয়ে যেতে পারলেন না। পায়ের নিচে তল খুঁজে পেলেন না। সাঁতার না জানার কারণে তিনি নদীর জলে হাবুডুবু খেতে শুরু করলেন। বাঁচাও, বাঁচাও আমাকে! অর্ধেন্দু, অর্ধেন্দু বাবু! অর্ধেন্দুর নাম উচ্চারণ করতে করতে পিছন ফিরে তাকাতেই রেবার ওই রক্তমাখা মুখটা তার ঠিক চোখের সামনে এসে উদয় হলো।
সেদিকে তাকাতেই তার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। রেবা তার দিকে তাকিয়ে ওই রক্ত লেগে থাকা দাঁতগুলো নিয়ে হাসতে শুরু করলো, আর তারপর নিজের নখল হাতগুলো ঢুকিয়ে দিল অনিলবাবুর ঠোঁটের দুপাশে। গায়ের সবটুকু জোর লাগিয়ে ছিঁড়ে দিল তার মুখখানা। এরপর নখল হাত দিয়ে ছিঁড়ে দিল তার পেটের মাঝ বরাবর অংশটা। নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে আসতে শুরু করলো, সেই সাথে ওই স্থানটি রক্তে একেবারে লাল হয়ে গেল। নাড়ি ভুঁড়িগুলো ভেসে রইল জলের ওপরে। রেবা বেশ ধরে এসেছিল যে পিশাচি, সে গায়েব হয়ে গেল। অর্ধেন্দু অনিলবাবুকে অনেকক্ষণ ধরেই খুঁজছিল। এমন সময় হঠাৎ দেখল অনিলবাবু দাঁড়িয়ে তার সামনে। তার শরীরে রক্ত লেগে রয়েছে। এ কি অবস্থা আপনার? কি হয়েছে আপনার? অনিলবাবু কথা বলছেন না কেন? কি হয়েছে আপনার? অনিলবাবু কোনো কথার জবাব দিলেন না, কেবল হাতটা তুলে ইশারা করলেন, আর তারপরেই কোথায় যেন মিলিয়ে গেল অনিলবাবুর দেহটি। অর্ধেন্দুর কথা বলার শক্তিটুকুও হারিয়ে গেল। সে কি করবে আন্দাজ করতে না পেরে নদীর দিকে এগিয়ে যেতে শুরু করলো। নদীর পাড়ে এসে সে দেখল একটা আধ খাওয়া মৃতদেহ জলে ভেসে রয়েছে। অনিলবাবুর গলায় থাকা ক্যামেরাটা ভাসতে ভাসতে পাড়ে এসে ঠেকেছে। নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে জলে ভাসছে। হাঁ হয়ে পড়ে রয়েছে মুখটা। গালের দুটো পাশ ছেড়ে দেওয়া হয়েছে। মাংসপেশিগুলি থেকে ভিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। জায়গাটা রক্তে লাল হয়ে গেছে। অর্ধেন্দু বমি করতে শুরু করলো, হাঁপাতে আরম্ভ করলো সে। দিনের বেলাতে কি দৃশ্য দেখছি আমি! এই স্থান কোনো সাধারণ স্থান হতে পারে না। কিছু একটা ঘটছে যেটা আমার কল্পনারও বাইরে। আমি নিজে কিছুই আন্দাজ করতে পারছি না। অর্ধেন্দু দেখলো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এমন সময় হঠাৎ করেই কালো মেঘ এসে জড়ো হলো আকাশে। বিকেল ক্রমে আচ্ছন্ন হয়ে গেল। কি যে সন্ধে নেমে এলো! এবারে কি করব? কাকে জানাবো এই ঘটনার কথা? না না না, আর না, আমাদের আজকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এখানে কোনো মানুষের বাস নেই। এই কাজ কোনো মানুষের হতে পারে না। কোনো জন্তু, কিছু বুঝতে পারছি না। রাতে রেবাও তো কিছু একটা দেখেছিল। সে আমাকে বলার চেষ্টা করছিল, আমি তো কাচ্ছ করে চলে এলাম। রেবা ঠিক আছে তো? ঈশ্বর, ঈশ্বর আপনি রক্ষা করুন। এখান থেকে বেরোতেই হবে এখান থেকে। এই বলেই বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো অর্ধেন্দু। প্রাণপণে রুদ্ধশ্বাসে দৌড়ে চলল। কিছুটা রাস্তা আসবার পরেই থমকে দাঁড়ালো সে। সামনে নজর যেতেই দেখল দাঁড়িয়ে আছে এক জটাধারী তান্ত্রিক। থাম বলছি। সরে যান। কে আপনি? এইভাবে আমার পথ আটকে দাঁড়ালেন কেন? সরে যান বলছি। তান্ত্রিক আরও রেগে গেলেন। তারপর বললেন, দুর্যোটি এমনি এমনি কারোর পথ অবরোধ করে না। এই গ্রাম অভিশপ্ত, অভিশপ্ত এই গ্রাম। অভিশাপের অর্থ বুঝিস তুই? না, বুঝি না, আর বুঝতেও চাই না। আপনারা সবাই বুজরুকি করে চলেছেন। এক একজন আসছেন, ভেগ বদলে বদলে ভয় দেখাচ্ছেন। এটা খুনিদের গ্রাম। নিজের বন্ধুর মৃতদেহটা জলে ভাসতে দেখেছি, তাকে সৎকার করার উপায়ও নেই। সরে যান, সরে যান, আমি আর পারছি না এখানে। সেই তান্ত্রিক এগিয়ে এলেন অর্ধেন্দুর দিকে। তারপর বললেন, অভিশপ্ত এই গ্রাম। এখানে কোনোদিনও কোনো গর্ভবতী নারী নিজের সন্তানকে জন্ম দিতে পারবে না। হ্যাঁ, আমার হাতেই সবটা শেষ হয়েছিল। নিজের সাধনার সিদ্ধি অর্জন করার জন্য আমি ভুল পথে চলে গিয়েছিলাম। এক মহাপাপ হয়েছিল আমার হাতে। এক গর্ভবতী নারী শেষ হয়েছিল আমার জন্য। সে পিশাচির খাদ্যে পরিণত হয়েছিল। এই স্থান ডামর প্রভাব সংকুল। ডামর তন্ত্রের এক সাংঘাতিক তন্ত্র সাধনা। এই সাধনার দ্বারা যেমন সিদ্ধি অর্জন করা যায়, যেমন অমরত্ব লাভ করা যায়, তেমনি এই সাধনার কোনো ত্রুটি থাকলে সাধককে মৃত্যু মুখেও পতিত হতে হয়। আমিও শেষ হয়েছিলাম।
সাধনায় ত্রুটি থেকে গিয়েছিল। আমার কঙ্কালটা এখন ওই নদীর চরেই কোথাও পড়ে আছে। কেউ সৎকার করতে আসেনি, কেউ না। আমি বিদেহী আত্মায় পরিণত হয়ে মুক্তির আশায় আশায় ঘুরে বেড়াতে বাধ্য হচ্ছি। আমি চাই না তোরও এই একই অবস্থা হোক। এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই গ্রাম ত্যাগ করে চলে গেছে। গর্ভবতী নারীরা এই গ্রামে থাকলে তাদের মৃত্যু অনিবার্য। সে অভিশাপ দিয়ে গিয়েছিল মরার আগে, যদি কোনোদিন কেউ গর্ভবতী হয় এবং গ্রাম থেকে সন্তানের জন্ম দিতে চায়, তাহলে সে যেমন শেষ হয়েছিল তাকেও সেইভাবে শেষ করে দেবে। আর যে বা যারা ওর পথের বাধা হতে চাইবে তাকেও নিজের পথ থেকে সরিয়ে ফেলবে। ওর এই পণ স্বয়ং পিশাচ দেবীও সমর্থন করেছিলেন। তাই তোর আত্মা এতটা শক্তিশালী হয়ে উঠেছে। এখান থেকে যত শীঘ্র সম্ভব চলে যা। নিজের স্ত্রীকে যদি রক্ষা করতে চাস তাহলে এখান থেকে চলে যা। এই বলেই সেই তান্ত্রিক অর্ধেন্দুর চোখের সামনে থেকে গায়েব হয়ে গেলেন। অর্ধেন্দু ঠক ঠক করে কাঁপতে শুরু করল। আকাশে গর্জে উঠল মেঘ। সারি সারি কালো মেঘের ভিড়ে বিদ্যুতের ঝলক আছড়ে পড়তে লাগলো ভূতলে। মনে হলো এক্ষুনি যেন সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু ছাড়খাড় করে দেবে। অর্ধেন্দুর নজর গেল সামনের দিকে। সে যা দেখল তা দেখা মাত্রই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে আসতে লাগলো। এতকাল ধরে যে সকল মানুষ ওই পিশাচির দ্বারা মৃত্যুবরণ করেছিল তাদের সমস্ত ক্ষতবিক্ষত শরীরগুলো অর্ধেন্দুকে ঘিরে দাঁড়িয়েছিল আর তার দিকে তাকিয়ে হাসছিল। সেই পৈশাচিক অট্টহাসির শব্দে ফেটে পড়ছিল চারদিক। অর্ধেন্দুর কান থেকে রক্ত বেরোতে শুরু করলো। সে এই প্রভাব থেকে মুক্ত হতে পারছিল না। সেই পৈশাচিক হাসির শব্দ যেন তার বুকের ধুকপুকানি থামিয়ে দিতে উদ্যত হচ্ছিল, কিন্তু নিজের মনের জোর হারাতে দিল না অর্ধেন্দু। সে ঈশ্বরকে ডাকতে শুরু করল। ঈশ্বর, ঈশ্বর পথ দেখান। এই পাপাচারীদের হাত থেকে মুক্তির উপায় বলে দিন। পথ দেখান, দয়া করে পথ দেখান। এমন সময় একটা ধারালো লোহার ফলক মাটিতে পড়ে থাকতে দেখল অর্ধেন্দু। সেটাকে হাতে তুলে নিল। শরীরে লোহা থাকলে প্রেত বা কালো শক্তি সহজে আক্রমণ করতে পারে না। সেই ধারালো লোহার ফলকটি হাতে তুলে নিয়ে তাক করলো ওই প্রেতেদের দিকে। কেউ আসবে না বলে দিলাম। এদিকে এলেই কিন্তু এটা দিয়ে থেঁতো করে দেবো তোদের। কেউ এগোবি না এদিকে। সরে যা এখান থেকে, সরে যা বলছি। কিন্তু অর্ধেন্দুর কথা বিফলে গেল। ওই মৃতদেহগুলো এগিয়ে আসতে থাকলো, চারিদিক থেকে তাকে ঘিরে ফেলল। অর্ধেন্দু সবটুকু সাহস সঞ্চয় করে ওই লোহার ফলাটি দিয়ে আঘাত করতে লাগলো তাদের শরীর। সাথে সাথেই একের পর এক প্রেত গায়েব হয়ে যেতে শুরু করলো। সামনে কিছুটা ফাঁকা জায়গা দেখতে পেয়ে অর্ধেন্দু আবার উঠে দাঁড়ালো। এরপর সেটিকে লক্ষ্য করে এগোতে শুরু করলো, দৌড়াতে শুরু করলো। দৌড়ে চলল লক্ষ্যের দিকে। বাড়ির সামনে গিয়ে পৌঁছাতেই দেখল বৃদ্ধা মহিলাটি দুয়ারে বসে রয়েছে। অর্ধেন্দু ওনার কাছে যেতেই সেই বৃদ্ধা তাকে দেখে হকচকিয়ে গেলেন। কি অবস্থা হয়েছে তোমার? কি হয়েছে? অর্ধেন্দু কোনো কথা বলতে পারল না। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা শক্ত করে বন্ধ করে দিল। এরপর সে বৃদ্ধাকে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা বলতে শুরু করল। বৃদ্ধা মনোযোগ দিয়ে শুনলেন। সবটা শোনার পর তিনি ডুকরে কেঁদে উঠলেন। আমি জানতাম এরকমই কিছু একটা পাপাচার ঘটেছে। রাতের অন্ধকারে ঘটেছিল। কেউ জানতে না পারলেও বাপ তো তার বাপকেও ছাড়ে না। আর ঠিক সেটাই ঘটেছিল। যে তাকে দমন করতে পারত সেই তান্ত্রিকও বেঁচে নেই। সে এসেছিল, তোমাকে সাবধান করতেই এসেছিল। এখন বুঝতে পারছো তো আমি যা বলেছিলুম সেগুলো সব সত্যি। আর কাল রাতে তোমার স্ত্রী যাকে দেখেছিল সে আর কেউ নয়,
এই মেয়েটির আত্মা, যাকে গর্ভাবস্থায় শেষ হয়ে যেতে হয়েছিল, নৃশংসভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল। আমি শুনেছি কেউ যদি নিজের মৃত্যুকে নিজের চোখে দেখে, মৃত্যুকে যদি তাড়িয়ে তাড়িয়ে অনুভব করতে হয়, কঠিন যন্ত্রণা সহ্য করে যদি কাউকে শেষ হয়ে যেতে হয়, তাহলে সে মৃত্যু কোনো দিন আত্মাকে তৃপ্তি দিতে পারে না। মৃত্যুর অর্থ মুক্তি, কিন্তু এমন যন্ত্রণা কাতর মৃত্যুর যে মুক্তি নেই, চাওয়া পাওয়া সবই যে থেকে যায়। মুক্তি লাভের সব পথ এখানে বন্ধ। তাই ওর আত্মাও মুক্তি হতে পারেনি, সে মুক্তি চায়ও না। তাড়াতাড়ি করে নিজের স্ত্রীকে নিয়ে এখান থেকে পালাও, পালাও, তুমি পালাও। বাঁচতে চাইলে এখান থেকে পালাও। অর্ধেন্দু বৃদ্ধার কথায় তাড়াতাড়ি করে রেবার ঘরের দিকে এগোতে যাবে, এমন সময় সে দেখতে পেল একটা লাশ। সেই লাশটির ওপরে পা পড়তেই সামনে হুমড়ি খেয়ে পড়ে গেল অর্ধেন্দু। পিছন দিকে তাকাতেই চমকে উঠল, হাত পা অবশ হয়ে আসতে লাগলো। সে দেখল সেটি আর কারণ নয়, ওই বৃদ্ধার মৃতদেহ। তবে এ কে? কে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে? কে আপনি? কে? খিলখিল করে হেসে উঠল সেই পিশাচি। তুই কি ভেবেছিলি তোকে এখান থেকে যেতে দেব এত সহজে? আমাকে যারা শেষ করেছে, আমিও তাদেরকে নিজের হাতে সেভাবেই শেষ করতে চাই। তবেই তো আমার আত্মা শান্তি পাবে। এই মারার মধ্যে যে অনেক শান্তি লুকিয়ে আছে। তোর স্ত্রীকেও শেষ হতে হবে। অর্ধেন্দু চোখের জল ফেলতে লাগলো। কিন্তু ওর দোষ কি? ওর দোষ কোথায়? কি করেছে সে? আপনার মৃত্যু যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু এরা তো কোনো অপরাধ করেনি। আপনি আপনার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেননি, এটা খুবই কষ্টের। কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রতিটি গর্ভবতী নারীকে এইভাবে শেষ করবেন, তাদের সন্তানকেও পৃথিবীর আলো দেখতে দেবেন না। কেন কেন করছেন এমন? যেতে দিন আমাকে। আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এটি আমাদের প্রথম সন্তান, মুখের দিকে তাকিয়ে বেঁচে রয়েছি আমরা। সন্তান শেষ হলে রেবাও শেষ হয়ে যাবে, আর রেবা শেষ হলে আমিও শেষ হয়ে যাব। আর না হলে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। কোনটা করবেন না। আপনিও তো কোনো একদিন সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। আপনি যে মা, এমনটা করবেন না। আমি হাত জোর করছি, দয়া করে এমনটা করবেন না। দয়া করুন, দয়া করুন। অর্ধেন্দুর কাকুতি শুনে গর্জে উঠল সেই প্রেতিনী। না, কিছুতেই না। সেদিন কোথায় ছিল এই দয়া দাক্ষিণ্য? আমি কি মানুষ ছিলাম না? নাকি আমার কষ্ট হয়নি? হয়েছিল, খুব কষ্ট হয়েছিল, কিন্তু কেউ সেদিকে বিন্দু মাত্র তোয়াক্কা করেনি। আমাকে আর আমার সন্তানকে ছেড়ে ছিঁড়ে খেয়েছিল সেই কালো শক্তি। আর সেই তান্ত্রিক সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছিল। উপভোগ, উপহাসের পাত্রী ছিলাম আমি। আমার মৃত্যুটাও ছিল উপহাস তুল্য। এতটাই সস্তা ছিল আমার জীবন, আমার সন্তানের জীবন ছিল না। তাই আমিও কাউকে ছাড়ব না। আমাকেও বিনা দোষে শেষ হতে হয়েছিল। আমি যখন একটি স্বাধীন জীবন পেতে পারিনি, সন্তানের সুখ ভোগ করতে পারিনি, তখন আমিও কাউকে সেই সুখ ভোগ করতে দেব না, কিছুতেই না। আজ তোদেরকে শেষ হতে হবে। তোদের রক্তে স্নান করব, আমি স্নান করব। অর্ধেন্দু সবকিছু গুলিয়ে যেতে শুরু করলো। পাশে পড়ে থাকা সেই বৃদ্ধার মৃতদেহটি অর্ধেন্দুর পা ধরে টানতে শুরু করলো। হিড় হিড় করে টানতে থাকলো তাকে। এরপর তার শরীরটাকে আছাড়ে ফেলে দিল। সামনে দরজায় লেগে অর্ধেন্দুর মাথাটা ফেটে গেল। গল গল করে রক্ত বেরোতে শুরু করলো। ওই বৃদ্ধার মৃতদেহ এগিয়ে আসতে থাকলো তার দিকে। আমি যে কোনো শরীরে প্রবেশ করতে পারি,
যে কোনো সরি দিব। এই বুড়ি দরজার সামনেই একটা বাঁধন এঁকে রেখেছিল, আমি তোর ছদ্মবেশে এসে ওকে সেই বাঁধন সরিয়ে দিতে বললাম, ব্যাস বোকার মতো সেটা সরিয়ে দিল, আর আমি ওকে শেষ করে ফেললাম। এখন ওর শরীরটা ধারণ করেছি আমি, এবার তোকে মারতে আরো সুবিধা হবে, আরো সুবিধা। এই বলেই সেই বৃদ্ধা ক্রমে এগিয়ে যেতে লাগলো। অর্ধেন্দু আর কোনো উপায় না দেখে চিৎকার করতে লাগলো, রেবা, রেবা শুনতে পাচ্ছ আমার কথা? রেবা, রেবা, রেবা। সামনেই ছিল একটা মোমবাতি। সেই জ্বলন্ত মোমবাতিটাকে হাতে তুলে নিল অর্ধেন্দু। তখন তার শরীরটা নিজের বসে নেই, মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। টলতে টলতে এগোতে থাকলো সে। রেবা, রেবা শুনতে পাচ্ছ আমার কথা? রেবা। অর্ধেন্দুর সেই কাতর কণ্ঠ পৌঁছালো না রেবার কানে। ওই বৃদ্ধা আবারও এক ধাক্কা মারল অর্ধেন্দুকে। তার হাতে থাকা মোমবাতিটা গিয়ে পড়ল একটা চাদরের ওপর। সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলতে শুরু করলো গোটা বাড়িটা। অর্ধেন্দুর জামার হাতায় আগুন ধরে গেল। সেই আগুনকে কোনো রকমে নিজের আরেকটি হাত দিয়ে নিভিয়ে এগোতে থাকলো সে। রেবা, রেবা শুনতে পাচ্ছ আমার কথা? রেবা, রেবা, রেবা। রেবার ঘরের কাছে গিয়ে দরজাটা ধাক্কাতে শুরু করলো অর্ধেন্দু। ততক্ষণে দরজার গায়েও আগুন লেগে গেছে। দরজাটা জ্বলতে শুরু করলো। এক ধাক্কা মারল অর্ধেন্দু। পেছনে এগিয়ে আসছে তখন ওই বৃদ্ধার বেশে পিশাচি। অর্ধেন্দু সজোরে ধাক্কা মেরে চলল, মেরেই চলল। এরপর হঠাৎ করে দরজাটা খুলে গেল। দরজার এক পাশটা ভেঙে যেতেই সেই ফাঁক দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো অর্ধেন্দু। দেখল তার স্ত্রী রেবা অকাতরে ঘুমিয়ে রয়েছে খাটের উপর। সে এগিয়ে গেল নিজের স্ত্রীর কাছে। পাশে একটা পাত্রে জল রাখা ছিল। সেটা হাতে নিয়ে রেবার চোখে মুখে ভালো করে ছিটিয়ে দিতে শুরু করলো অর্ধেন্দু। রেবা চোখ খোলো, রেবা, রেবা তাকাও আমার দিকে, রেবা, রেবা তাকাও আমার দিকে, রেবা, রেবা। ততক্ষণে দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছে সেই পিশাচি। আগুনের শিখার মধ্যে দিয়ে ভেসে আসছে পৈশাচিক আর্তনাদের সুর। পিশাচি আর্তনাদ করতে শুরু করলো। বৃদ্ধার শরীরটাকে মধ্যিখান থেকে চিরে বেরিয়ে এলো সেই পিশাচির আসল চেহারা। সেই ভয়ানক চেহারাটি নজরে পড়ল অর্ধেন্দুর। সে দেখল পিশাচির পেটের মধ্যিখানটা ফাঁপা, যেন কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে একেবারে পর্দা ফাঁই করে দিয়েছে। সেখান দিয়ে ঝুলছে একটা বাচ্চার মৃত শরীর। তার একটি পা বেরিয়ে রয়েছে বাইরে, আরেকটি পা নেই। শরীরের উপরের অংশটা আধখাওয়া অবস্থায় পড়ে রয়েছে। আর সেই পিশাচির ঘাড়ের কাছে অংশটি খোবলানো, যেন কেউ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে গোটা শরীরটাকে। নাড়ি ভুড়িগুলো বেরিয়ে আসছে বিক্ষিপ্তভাবে। আর সেই পিশাচি রক্ত লেহন করতে করতে এগিয়ে আসছে অর্ধেন্দুর দিকে। চুইয়ে পড়া সেই তাজা রক্ত মনে করিয়ে দিচ্ছে বিভীষিকাময় পরিস্থিতির কথা। মৃত্যু যে কতখানি নৃশংস হতে পারে সেটারই প্রমাণ দিচ্ছিল পিশাচির চেহারা। অর্ধেন্দুর হাত পা চলতে চাইছিল না, কিন্তু সেদিক থেকে চোখ ফিরিয়ে রেবার মুখের দিকে তাকাতেই আবারও মনের জোর ফিরে পেল সে। রেবাকে নিজের কোলে তুলে নিল। এরপর পিশাচির উদ্দেশ্যে বলল, প্রাণ থাকতে আমি রেবাকে কাজ ছাড়া করব না, কিছুতেই না। যা ইচ্ছা করে নে, তুই আমাদের কারোর ক্ষতি করতে পারবি না, কিছুতেই না। এমন সময় অর্ধেন্দুর নজরে এলো একটা চকচকে বস্তু। খাটের এক কোণে সেটা পড়েছিল। সামনে ঝুঁকে দেখতে গিয়ে সে দেখল ওটা আসলে একটা লকেট, শিবের লকেট। সেটিকে হাতে তুলে নিল সে। এরপর সেই লকেটটিকে তাক করে দাঁড়িয়ে রইল পিশাচির দিকে। আয়, যদি তোর ক্ষমতা থাকে তাহলে স্পর্শ করে দেখা আমাদের। কিরে, দাঁড়িয়ে রইলি যে? আয় দিকে, আমি তোকে ভয় করি না। আমাকে রক্ষা করতেই হবে রেবাকে। আর যদি আমার প্রাণও চলে যায় তবুও রেবা অক্ষত থাকবে। রেবা অক্ষত থাকবে, আমাদের সন্তানও থাকবে। ওদের কারোর কিছু হতে দেব না আমি, কিছুতেই না। আয় দেখি কত সাহস তোর, কত শক্তি তোর, দেখি আয়।
খিলখিলিয়ে হেসে উঠে পিশাচির সামনের দিকে এগিয়ে এলো। অর্ধেন্দুর হাত থেকে লকেটটি কেড়ে নিতে যাবে এমন সময় ছিটকে পড়ে গেল সে। লকেটটিকে স্পর্শ করবার সাথে সাথেই তার শরীরের সেই অংশটা পুড়ে গেল, গলে যেতে লাগলো শরীরের সেই অঙ্গটি। পিশাচি যন্ত্রণায় কাতর স্বরে বলে উঠল, কি এটা? কি এটা? ফেলে দে এটাকে। এটাকে আমার কাছে নিয়ে আসবি না। কষ্ট হচ্ছে আমার, ভীষণ কষ্ট হচ্ছে। সরিয়ে দে এটাকে, সরিয়ে দে আমার চোখের সামনে থেকে, সরিয়ে দে বলছি। অর্ধেন্দু আরো বেশি করে সেই লকেটটিকে তাক করতে থাকলো পিশাচের দিকে। পিশাচির শরীরের নানান স্থানে সেটিকে স্পর্শ করতে শুরু করলো, আর সেই অঙ্গগুলি গলে যেতে লাগলো, গলে গলে মাটিতে পড়তে শুরু করলো। পিশাচি চিৎকার করতে থাকলো, ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। অর্ধেন্দু থামলো না। সে রেবাকে এই ফাঁকে পাশের ফাঁকা স্থান দিয়ে বাইরে নিয়ে এলো, তারপর রাস্তায় বেরিয়ে এলো। কিন্তু সামনের দিকে তাকাতেই আবারও থমকে দাঁড়িয়ে পড়ল সে। দেখল সমস্ত মৃত ব্যক্তিরা এসে দাঁড়িয়েছে তাদের সামনে। তাদের মুখের মধ্যে একটি একটি করে পুঁটলি ঢোকানো রয়েছে। সেই পুঁটলিগুলো দাঁত দিয়ে কামড়ে চলেছে তারা। আর অর্ধেন্দুর শরীরের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। সে কিছুতেই রেবাকে ধরে রাখতে পারছে না। নিশ্চিত তান্ত্রিক ক্রিয়া, পিশাচি কোনো তন্ত্র প্রয়োগ করেছে। তবে কি এই সেই ডামর তন্ত্র? এই সেই ডামর পিশাচি? না, আমাকে যে এখান থেকে বেরোতেই হবে, যেভাবেই হোক আমাকে রেবাকে রক্ষা করতেই হবে। সেই লকেটটি নিজের গলায় পড়ে নিল অর্ধেন্দু। এরপর মৃতদের ঠেলে মেরে ফেলে এগিয়ে যেতে থাকলো সে। পিছন থেকে চিৎকার করতে থাকলো সেই পিশাচি, না, তুই যেতে পারিস না। তোকে যেতে দিতে পারি, আমি তোকে শেষ করব। এই তান্ত্রিক ক্রিয়ার জাল ভেদ করে তুই পালাতে পারিস না, কিছুতেই না। কিন্তু অর্ধেন্দুর কানে কোনো কথা যায় না। সে দৌড়াতে থাকে, প্রাণপণে দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছায় গ্রামের শেষ সীমান্তে। গ্রামের সীমানা? গাড়িটা তো গ্রামের ভেতরেই পড়ে রয়েছে, কিন্তু ওটাকে নিয়ে আমি করবোটা কি? ওটা তো এমনিও চালাতে পারবো না। কি হবে এবার? এমন সময় রেবার জ্ঞান আসে। সে অর্ধেন্দুকে রক্তাক্ত অবস্থায় দেখেই অস্থির হয়ে ওঠে। অর্ধেন্দু রেবাকে কোল থেকে নামিয়ে মাটিতে শুয়ে পড়ে। রেবা নিজের কোলে তুলে নেয় অর্ধেন্দুর মাথা। অর্ধেন্দু রেবাকে বলে, রেবা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি অর্ধেন্দু, আমি সব শুনতে পারছি। আমি এখান থেকে আর তোমার সঙ্গে যেতে পারবো না। ওই দেখো বড় রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরেই তোমাকে এগিয়ে যেতে হবে রেবা। পেছনের দিকে ফিরে তাকিও না, একেবারেই না। এই গোটা গ্রাম এক কালা জাদুর প্রভাবে এমনটা হয়ে গেছে। অভিশাপের ঘেরা টোপে গোটা গ্রাম তছনছ হয়ে গেছে। এখানে কেউ জীবিত নেই। ওই বৃদ্ধা মানে যার বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম, তিনিও কোনোভাবে টোটকার সাহায্যে নিজেকে রক্ষা করে রেখেছিলেন, কিন্তু তিনিও শেষ রক্ষা করতে পারলেন না। হ্যাঁ, নাও এই লকেটটা তুমি গলায় পড়ে নাও। পিছনের দিকে তাকিও না, এই রাস্তা ধরে এগিয়ে যাও। এখান থেকে তুমি শহরে যাওয়ার গাড়ি পেয়ে যাবে। যাই পাও উঠে পড়ো, আমার জন্য ভেবো না। অর্ধেন্দুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো রেবা, কিন্তু কোনো লাভ হলো না। সে দেখল ওই পিশাচি তার জ্বলন্ত শরীরটাকে নিয়ে এগিয়ে আসছে তার দিকে। পিশাচির সারা শরীরে আগুন লেগে গেছে। রেবাকে উদ্দেশ্য করে অর্ধেন্দু বলল, আর না রেবা, আর সময় নেই। তোমাকে এবারে পালাতে হবে। এখান থেকে চলে যাও। আমি নিজের প্রাণের বিনিময়েও তোমাকে আর আমাদের এই সন্তানকে রক্ষা করব। বিধান কর্তব্য আমায় পালন করতে দাও রেবা। চলে যাও এখান থেকে। রেবার হাত ছাড়িয়ে নিল অর্ধেন্দু। রেবা উঠে এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। ওদিকে সেই পিশাচি অর্ধেন্দুর পায়ের কাছে আসতেই অর্ধেন্দুর টেনে ধরল তাকে। অর্ধেন্দুর পকেটে ছিল একটা কালো ধাগা, যেটিকে সকলের অলক্ষ্যে নিজের কাছেই এতকাল সে রেখেছিল। ওটি ছিল তার মায়ের দেওয়া। মা ভুবনেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে এসে এই ধাগাটি অর্ধেন্দুর হাতে বেঁধে দিয়ে বলেছিলেন, এটা কিন্তু কোনো দিনও নিজের কাজ ছাড়া করবি না বাবা। দেখবি মা সব সময় তোর উপর নিজের আশীর্বাদ বর্ষণ করবেন, রক্ষা করবেন তোকে। সেই ধাগাটিকে পিশাচির পায়ে বেঁধে দিল অর্ধেন্দু, আর পিশাচি ছটফট করতে করতে পড়ে গেল। তার ধারালো নখ দিয়ে সে চিড়ে ফেললো অর্ধেন্দুর বুকের মাঝখানটা। অর্ধেন্দুর মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো।
অর্ধেন্দুর সেই চিৎকার গিয়ে পৌঁছালো রেবার কানে। পিছনের দিকে তাকাতেই রেবার মাথা বনবন করে ঘুরতে শুরু করলো। সে এগিয়ে আসতে যাবে, এমন সময় অর্ধেন্দু নিজের সবটুকু শক্তি দিয়ে ঘাড় নাড়িয়ে তাকে থেমে যেতে বলল। হাউ হাউ করে কেঁদে উঠল রেবা। পিশাচি নিজের ধারালো নখ দিয়ে চিরে ফেললো অর্ধেন্দুর মাথা। বুকের ভেতর ফুঁড়ে ফেলে বের করে আনলো তার হৃদপিণ্ডটা। সেদিকে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করল। কিন্তু ওই ধাগাটি ধীরে ধীরে শেষ করতে থাকলো সেই পিশাচিকে। আগুন যেন আরো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, আর সেই আগুনের আঁচ ঘিরে ফেললো তাদের দুজনকেই। সেই আগুনে ভস্মীভূত হয়ে গেল দুজনে। রেবা নিজের মনকে শক্ত করে সন্তানের কথা আর অর্ধেন্দুর শেষ ইচ্ছার দাম রাখতে এগিয়ে চলল সামনের দিকে। এরপর বড় রাস্তায় উঠেই দেখল দূর থেকে একটা গাড়ি আসছে, কিন্তু হাত দেখাতে পারল না রেবা। অচেতন হয়ে পড়ে গেল পথের ধারে। এরপর কেটে গিয়েছিল অনেকগুলি ঘন্টা। যখন রেবা চোখ খুলল তখন দেখল সে একটি হাসপাতালে রয়েছে। পেটের ওপর হাত দিতেই আতঙ্কিত হয়ে উঠল সে। আমার বাচ্চা, আমার বাচ্চাটার কি হলো? কোথায় গেল? কি করেছেন আপনারা তার সঙ্গে? বলুন, চুপ করে রয়েছেন কেন? এমন সময় একজন সেবিকা রেবার বাচ্চাটিকে কোলে নিয়ে এগিয়ে এলো তার সামনে। এরপর রেবার কোলে বাচ্চাটিকে দিয়ে বলল, আপনি শান্ত হন, শান্ত হন। কিচ্ছু হয়নি আপনার বাচ্চার। এ দেখুন, সে বেঁচে আছে, আপনার কোলেই আছে। কি সুন্দর হাত পা নাড়াচ্ছে, আপনার দিকে তাকিয়ে হাসছে সে। নিজের বাচ্চাকে চুমু খেতে লাগলো রেবা। তার চোখ দিয়ে অবিরাম জল পড়তে লাগলো। একবার চিৎকার করে উঠেই বাচ্চাটিকে নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরল সে। অর্ধেন্দুর হাসিতে ভরা মুখটা রেবার চোখের সামনে একবার ভেসে উঠেই আবারও অন্ধকারে মিলিয়ে গেল। সেবিকাটি বলে উঠলেন, আর্লি ডেলিভারি করতে হয়েছে আমাদের, না হলে বাচ্চাকে বাঁচানো যেত না। আপনারও বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু একেই বোধহয় বলে মিরাকল। তাই এত কঠিন একটা অপারেশনের পরেও আপনি আর বাচ্চা দুজনেই সুস্থ আছেন, কারোর কিচ্ছু হয়নি। ঈশ্বরের অশেষ কৃপা যে আপনারা ভালো আছেন। একজন মালবাহী গাড়ির চালক আপনাদের হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছেন, আর কিছু টাকাও দিয়ে গেছেন আপনার চিকিৎসার জন্য। তবে নিজের পরিচয় জানাননি। ধরে নিন সেই আপনার রক্ষাকর্তা। ঈশ্বর তাকেই পাঠিয়েছিলেন আপনার জন্য। সেই যাত্রায় বেঁচে গিয়েছিল রেবা। এরপর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজের কলকাতার বাড়িতে ফিরে যায় সে। তবে ওই বিভীষিকার কথা কোনোদিনও ভুলতে পারেনি রেবা। নিজের মেয়েকে বুকে আঁকড়ে ধরে বসে কলকাতা শহরের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে দুফোঁটা চোখের জল ফেলতে থাকে সে। কিন্তু যা চলে যায় তাকে কি আর ফিরিয়ে আনা যায়? জীবন তো এগিয়েই চলবে, সে যে চলমান ঘড়ির মতো। সব কিছু থেমে গেলেও তার থামার যে কোনো অধিকার নেই।